গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি গোসল সেরে আসছি। তাড়াতাড়ি ভাত বাড়ো। কেন আজ মনে হচ্ছে বড্ড খিদে পেয়েছে? হ্যাঁ গো গিন্নি, বড্ড খিদে পেয়েছে গো, বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় মনে হচ্ছে পেটের ভেতরে গুরুম দারাম শুরু করেছে। এই নাও, তোমার গামছাটা নিয়ে যাও। এবার গোসলটা সেরে এসো, তবেই খাবার খাও। আচ্ছা আচ্ছা, ততক্ষণে তুমি ভাত তরকারি বেড়ে বারান্দায় নিয়ে এসো। গোসল করে কিন্তু আমি একটুও দেরি করব না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সব বেড়ে বুড়ে রাখছি, তুমি আগে গোসল করতে যাও। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। আমি এই যাব আর এই আসব। হাবু গোসল করতে গেল, আর রমা ঘরে যে খাবার ছিল তাই বাটিতে নিয়ে বারান্দায় পাটি পেতে বাটিগুলো রাখলো। হাবু গোসল সেরে বারান্দায় খেতে বসলো। অতি আনন্দের সাথে সে খাবারগুলো খুললো। আরে গিন্নি, তোমাকে ভাত বেড়ে রাখতে বললাম, আর তুমি মুড়ি বাতাসা দিয়ে রেখেছো কেন? এগুলো এখন রাখো, ভাত নিয়ে এসো। যে পরিমাণে খিদে লেগেছে তাতে ভাত ছাড়া আমি কিছুই পেটে দিতে পারবো না, আর কিছু পেটে দিলেও সেটাতে ভরবে না আমার পেট। এছাড়া ঘরে খাওয়ার মতো সে আর কিছুই নেই, এগুলোই খেয়ে নাও। নেই মানে? নাকি আলসেমি করে রান্না করনি তুমি? কি বললে তুমি? সারাদিন তোমার সংসারের পিছে খেটে খেটে শরীরটা শুকিয়ে কাঠ করে ফেললাম, আর তুমি বলছো কিনা আমি আলসেমি করে রান্না করিনি? আলসেমি করনি? তাহলে কিছু রান্না করনি কেন? ঘরে চাল ডাল তেল লবণ কিছু নেই, তো কি করে রান্না করবো শুনি? কেন, কিচ্ছুটি নেই কেন? আজ কটা দিন ধরে তোমাকে বাজার করতে বলছি, তা কি করেছো তুমি? এই কদিনে যা ছিল তার সবই তো শেষ হয়ে গেছে। না, আমাদের গ্রামে কোনো হাট না থাকার কারণে বাজার ঘাট করতে গেলে কি যে ঝামেলা পোহাতে হয়। বাজার করতে গেলে যেতে হয় 3 মাইল দূরের হাটে। দূরের হাটে যেতে হবে বলে ঠিক মতো বাজার ঘাটও করো না। কি করে করব বলো তো গিন্নি? বাজার করতে গেলে একটা দিনের কাজ বন্ধ করে তারপরে হাটে যেতে হয়। কাজ না করলে হাটে গিয়েই বা কি করব? কি করে বাজার করব? আর কাজে গেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, ততক্ষণে তো হাট বন্ধই হয়ে যায়। যেদিন হাটে যাও সেদিন একটু বেশি বাজার করে আনলেই তো পারো, তাহলে তো আর এত সমস্যায় পড়তে হয় না। কোথা থেকে করব বলো তো? আমরা তো অন্য গায়ের লোক। অন্য গায়ে বাজার করতে গেলেই দোকানদাররা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। বেশি দামে বাজার করতে গেলে অল্প কিছু কিনতেই টাকা শেষ হয়ে যায়। দোকানদাররা তো বোঝে অন্য গা থেকে এসেছে, যা দাম চাইবে তাই দিয়ে কিনবে, সুযোগ পেয়ে সৎ ব্যবহার করে। হ্যাঁ গো গিন্নি, আমাদের গ্রামে যদি একটা হাট থাকতো তাহলে বাজার সদাই করতে আমাদের এত কষ্ট হতো না। যখন যা লাগতো বাজারে গিয়ে তখন তাই নিয়ে আসতে পারতাম গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমাদের গায়ে হাট না থাকার জন্যে আমাদের গায়ের মানুষদের কত কষ্ট ভোগ করতে হয়। হ্যাঁ গো, হ্যাঁ, দাও, যা আছে খেয়ে নেই। পেটটা তো ঠান্ডা করতে হবে, তারপর দেখছি বাজারের কি ব্যবস্থা করা যায়। গ্রামের ধারে সন্ধ্যায় কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। হাবুকে প্যাকেট হাতে যেতে দেখে তারা তাকে ডাক দিল। হাবু, এই হাবু, হাবু রে, সন্ধ্যাবেলায় প্যাকেট হাতে কোথায় যাচ্ছিস রে? আর বলো না কালুদা, বাড়িতে চাল ডাল তরি তরকারি কিচ্ছুটি নেই। বাজার দূরে হওয়ায় বাজারে যাওয়ার সময়ও পাচ্ছি না, আর এখন না খেয়ে থাকার মতো অবস্থা আর কি। তাই হাটের দিকে যাচ্ছি আর কি। এখন গিয়ে আসবি কখন? তুই হাটে যেতে যেতে তো হাট বন্ধ হয়ে যাবে রে। কি যে একটা বিপদে পড়েছি।
সকালে বাজারে গেলে কাজে যাওয়া হয় না, কাজ থেকে এসে যেতে গেলে রাত হয়ে যায়। কি যে করি আমি! এই বিপদ শুধু তোর না রে, আমাদের গ্রামের সব মানুষের। আমাদের গায়ে একটা হাট না থাকায় আমাদের এত কষ্ট পোহাতে হচ্ছে। আহারে, আমাদের গায়ে যদি একটা হাট থাকতো তাহলে কতই না ভালো হতো। এই বুড়ো বয়সে হাড় গোড় নিয়ে আর কত দূর বাজারে হাঁটবো বলো তো? ঠিকই বলেছেন কাকা, 3 মাইল হেঁটে বাজারে যাওয়া কি সহজ কথা? আমরা গরিব মানুষ তো সারা পথে ঘাম ঝরাই, বাজারে গিয়ে আবার দামেও ঠকে যাই। আহ, আর হাট? আমাদের কপালে হাট কই? যদি সৃষ্টিকর্তা কোনোদিন দয়া করে তাহলে যদি এই গায়ে একটা হাট বসে। হাট না বসলে আমাদের এই কষ্ট চিরকালই থেকে যাবে। পাশের গায়ের লোকের কাছ থেকে আমাদের সবসময়ই বেশি দামে জিনিস কিনে ঠকতে হবে। আমাদের গায়েও যদি একটা হাট বসতো তাহলে কত ভালো হতো। গায়ের সব মানুষের কষ্ট কমে যেত, ন্যায্য দামে একটু বাজার সদাই করতে পারতো আর কি। যা নেই তা নিয়ে আফসোস করে কি লাভ বলতো হাবু? তুই এখন আর হাটে যাস না, কাল না হয় সকাল সকাল উঠে যাস। চল, সবাই বাড়িতে যাই, চল চল। হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন, চলুন সবাই বাড়ি যাই। এভাবেই কষ্ট করে গায়ের মানুষদের দিন কাটছিল। হঠাৎ একদিন গায়ের মাছের মাঠে এক দোকান বসলো। চাল ডাল নুন তেল শাকসবজি সব সাজানো। মানুষ অবাক হয়ে ভিড় জমালো। হায় হায়, এই ফাঁকা মাঠের মধ্যে হাট কোথা থেকে আসলো? এ আবার কেমন হাট গো? কালো জমিতে এক রাতে দোকান কষালো কেমন করে? কি হলো গিন্নি, একা একা কি বলছো গো? ওগো, মাঠের দিকে তাকিয়ে দেখো। এখন আমি কাজে যাব, মাঠের দিকে কি দেখবো গো গিন্নি? ওগো দেখোই না, চোখ তুলে দেখোই না একবার। আমাদের মাঠের মাঝে নতুন হাট বসেছে গো, নতুন হাট বসেছে। কি বলছো কি? এটা কেমন করে হলো? তারা দিল দোকান? গিন্নি, আমাদের তো সব কষ্ট দূর হয়ে গেল গো। বাজার করার অভাবে আমরা ঠিক মতো খেতে পারতাম না, এখন থেকে আমরা ঠিক মতো বাজার করতে পারবো গো। যাও না, তাহলে নতুন হাটে গিয়ে বাজার করে দিয়ে তারপর কাজে যাও। আচ্ছা দাও, বাজারের প্যাকেটটা দাও। নতুন হাট থেকে বাজারটা অন্তত করে তারপর কাজে যাব। যাক, আজ থেকে আর 3 মাইল পায়ে হেঁটে বাজার করতে হবে না। এখন আমাদের গায়ের নতুন হাট থেকে বাজার সদাই করতে পারবো। কি রে হাবু, আজ সকাল সকাল বাজার করতে যাচ্ছিস বুঝি? চাচা, আমাদের 3 মাইল পথ হেঁটে আর বাজারে যেতে হবে না গো। কেন রে, আমাদের গায়ে কি হাট বসেছে নাকি রে? হ্যাঁ চাচা, ওই যে দেখেন মাঠের মধ্যে নতুন হাট বসেছে, ওখানেই বাজার করতে যাচ্ছি গো। আজ পর্যন্ত যে গায়ে কোনো হাট ছিল না, আজ হঠাৎ রাতারাতি হাট এলো কোথা থেকে? যেখান থেকে আসুক না কেন, আমাদের তো ভালোই হলো। এখন বাজার সদাই করতে আর যুদ্ধ করতে হবে না। দেখিস, প্রথমে সস্তা দামে দেবে, পরে দাম বাড়াবে। নিশ্চয়ই এটা মহাজনের কোনো চাল রে। চাল হোক আর ডাল হোক, গায়ে একটা হাট বসেছে, এটাই তো আমাদের জন্য অনেক। আর আমরা তো সব সময় বেশি দামেই বাজার সদাই করি। এখন না হয় তাই করব, কিন্তু
কষ্টটা তো আর করতে হবে না। হ্যাঁ রে হাবু, কথাটা সত্যি ঠিকই বলেছিস। এত সন্দেহ করো না তো চাচা, এখানে যে কয়দিন সস্তায় কেনা যায় ততদিনই তো আমাদের গরিবের উপকার হবে গো, পরেরটা পরে ভাবা যাবে। ঠিক বলেছ গো কালুদা। চল হাবু, আজ আমাদের গায়ের নতুন হাটের থেকে বাজার করে আসি রে। হ্যাঁ হ্যাঁ চলো কালুদা, বাজার সেরে আবার কাজে যেতে হবে গো। তাহলে আর দেরি কেন, চল চল যাই যাই। নিয়ে যান তাজা তাজা তরকারি, সস্তায় তরকারি, তাজা তাজা তরকারি, সস্তায় তরকারি। আরে আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমাদের নতুন হাটে এত তাজা তাজা তরকারি দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। এত তাজা সবজি, দূরের হাটে গিয়ে কখনো এমন তাজা সবজি তো কখনো পাইনি। যাক, অবশেষে একটু পায়ের আরাম হইল। আজকে থেকে রোজ এইখানেই দোকান নিয়ে বসমু আমরা। তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ গো, দাও দাদা, আমাকে চাল ডাল তেল লবণ তরি তরকারি সব দিয়ে দাও। আমাকেও সবকিছু দাও, সবকিছু দাও। এই তো এক্ষুনি দিতাছি, এই নাও তোমাগর বাজার নাও। তা আমার কত দাম হলো গো দাদা? তোমাগর 200 টাকা করে হইছে। কি গো, হিসেব ঠিক করে করছো তো? এত কিছু মাত্র 200 টাকা হয়েছে। হ্যাঁ গো, যা দাম তাই ধরছি। এই নাও তোমার টাকা। আসি তাহলে, আবার আসবেন কিন্তু দাদা। হ্যাঁ হ্যাঁ, তা তো আসবই, তা তো আসবই। কালুদা, আমরা এতদিন কত টাকা করে ঠকেছি দেখেছো? পাশের গায়ের দোকানদারগুলো আমাদের কাছ থেকে কত টাকা বেশি নিত। হ্যাঁ রে হাবু, আজ সব টাটকা জিনিস কিনলাম রে, কিন্তু কত সস্তা দামে। এত অল্প টাকায় এতগুলো বাজার তো জীবনে কখনো করিনি রে। এমন ভাবে আমাদের নতুন হাটটা থাকলে তো আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারতাম। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। এত সস্তায় বাজার সদাই করতে পারলে তো আর আমাদের না খেয়ে কষ্ট করতে হবে না। বউ ছেলে মেয়ে নিয়ে খুব ভালোভাবে বাঁচতে পারবো রে। হ্যাঁ গো, ঠিক কথাই বলেছ গো। আচ্ছা কালুদা, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে রে। গিন্নি, গিন্নি, এই নাও বাজার করে এনেছি গো। বাহ, গায়ের নতুন হাট থেকে তো কি সুন্দর তাজা তাজা তরি তরকারি এনেছো। এত বছর এমন তরি তরকারি খাইনি গো। জিনিস যেমন সুন্দর, দামও তত কম। ওগো, দাম কম মানে? গিন্নি, আমার নতুন হাটে তো সবকিছু সস্তা। দেখো কতগুলো বাজার এনেছি, মাত্র 200 টাকা নিয়েছে গো। ওগো, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, দাম শুনে তো আমি আকাশ থেকে পড়েছিলাম। এত সস্তায় তো কখনো বাজার সদাই করতে পারিনি গো। ওগো, নতুন হাটটা হয়ে আমাদের তাহলে ভালোই হলো বলো। সস্তায় সবকিছু কিনতেও পারবো, আবার বাজার সদাই করতে দূরের হাটেও যেতে হবে না। হ্যাঁ গো গিন্নি, নাও বাজার সদাই নিয়ে রান্না বাড়া করো, আমি কাজে গেলাম গো। আচ্ছা ঠিক আছে। গায়ের সব মানুষ ধীরে ধীরে নতুন হাট থেকে কিনতে শুরু করলো। চাল ডাল নুন সবই অল্প টাকায়। গরিবদের মুখে হাসি ফিরল।
নতুন হাট যেন গায়ের মানুষের কাছে হাট উৎসবের মতো হয়ে উঠল। একদিন হঠাৎ সেখানে ইলিশ মাছ উঠল, বড় বড় ঝুড়িতে টলমল করা টাটকা ইলিশ। আরে আরে, আমি কি ঠিকই দেখছি নাকি? আমাদের হাটে ইলিশ, আমাদের গায়ের হাটে ইলিশ উঠেছে। কি হলো দিনু চাচা, আপনি হাঁপাতে হাঁপাতে কোথায় যাচ্ছেন? আরে হাবু, আমাদের নতুন হাটে ইলিশ মাছ উঠেছে রে, তাই সবাইকে বলতে এসেছি। ইলিশ মাছ? তাও আবার আমাদের হাটে? হ্যাঁ রে, থাক, আমি তাহলে সবাইকে খবরটা দিয়ে আসি। আচ্ছা চাচা, ঠিক আছে। বাবা, বাবা, আমিও ইলিশ মাছ খাবো। আমাদেরও একটা ইলিশ মাছ কিনে আনো না বাবা। বাবারে, ইলিশ মাছের তো অনেক দাম, আমি কি করে কিনবো রে? না 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 না, আমি কিচ্ছু জানি না, আজ আমি ইলিশ খাবোই খাবো। কিরে রবি, বাবার সাথে কি নিয়ে বাহানা করছিস রে? মা, আমাদের নতুন হাটে ইলিশ মাছ উঠেছে, আমিও ইলিশ মাছ খাবো মা। আমি তো কখনো ইলিশ মাছ খাইনি মা। ওগো, একবার গিয়ে দেখোই না কিনতে পারো কিনা। আমার রবি তো কতদিন ধরে ইলিশ মাছ খেতে চাইছে। গিন্নি, ইলিশ মাছ আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়, ওটা বড়লোকদের খাবার। কি দেখোই না, আমাদের নতুন হাটে তো সবকিছু সস্তায় বিক্রি হয়, যদি ইলিশ মাছও সস্তায় পাওয়া যায়। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে একবার গিয়েই দেখি, কিন্তু দাম বেশি হলে কিন্তু আনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, না হলে আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি। মা, আজ কি আমিও ইলিশ খাবো? হ্যাঁ রে বাবা, যদি কপালে থাকে তাহলে তুই আজ ভাতের সাথে ইলিশও খেতে পারবি। বাবা, বাবা, ইলিশ মাছ এনেছো? হ্যাঁ রে বাবা, এই দেখ ইলিশ মাছ এনেছি রে। ইয়ে মা, আজ আজ আমিও ইলিশ দিয়ে ভাত খাবো। কি মজা, কি মজা, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ওগো, এত বড় ইলিশ এনেছো? হ্যাঁ গো গিন্নি, আমাদের নতুন হাটে ইলিশ মাছ সস্তায় বিক্রি হচ্ছে গো, মাত্র 300 টাকা কেজি গো। ওমা, তাহলে তো আজ সারা গায়ে সবার বাড়িতে ইলিশ উৎসব হবে গো। যাক বাবা, এটা ভেবেও শান্তি লাগছে, আমাদের মতো গরিব মানুষ এবছর চাঁদে সস্তায় ইলিশ খেতে পারবে। হ্যাঁ গো গিন্নি, আজ নতুন হাটের ইলিশ মাছ দিয়ে সবাই ইলিশ খাওয়ার ইচ্ছেটা পূরণ করব, সবার বহুদিনের ইচ্ছে পূরণ হবে গো। ওই দিন গায়ের সকলের বাড়িতে ইলিশ উৎসব চলল। সেদিন রাতে রমার ঘরে ধোয়া উঠা গরম ভাত আর ইলিশ ভাজার গন্ধ চারিদিক ছড়িয়ে পড়ল। রবি খেতে খেতে হাসছে, রমার চোখে আনন্দের জল। কিন্তু গ্রামের সবার মাঝে এক লোভী মানুষও ছিল, কার্তিক। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এত কম দামে বেশি করে ইলিশ কিনে লুকিয়ে রাখবো, তাহলে পরে বেশি দামে বিক্রি করতে পারবো। তাহলে আমার পকেটে ভরবে। যে কথা সেই কাজ। সে অনেকগুলো ইলিশ কিনে ঘরে লুকিয়ে রাখলো, কিন্তু রাতে হঠাৎ বজ্র সহ বৃষ্টি নামলো, পানি ঢুকে সব ইলিশ নষ্ট হয়ে গেল। আর সকালে সে এটা দেখে খুব কাঁদতে লাগলো।
হায় হায় রে, আমার সব ইলিশ তো নষ্ট হয়ে গেল। আমি শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। কি ভেবেছিলাম, কি হলো? ভেবেছিলাম কম দামের ইলিশ পরে বেশি দামে বিক্রি করব। এটা কি হলো, কি হলো আমার? কার্তিক, লোভে পাপ, পাপে সর্বনাশ। এই হাট সবার জন্য, নিজের স্বার্থের জন্য নয়। মনে রেখো, ভাগাভাগি করলে শান্তি থাকে, একা খেতে চাইলে সর্বনাশ হয়। ঠিকই বলেছ চাচা, আমি আর কখনো এমন করব না। আমার ঢের শিক্ষা হয়েছে। আর এরপর থেকে হাটে আর কখনো কেউ লোভ করতে সাহস পেল না। গ্রামের মানুষ নতুন হাটের সস্তার ইলিশ কিনে খেতে লাগলো। এখন তো আমাদের গ্রামের মুখে হাসি ফুটেছে। নতুন হাট আমাদের জন্য সুখ বয়ে এনেছে। গরিব মানুষও সস্তা ইলিশ খেতে পারছে। যেখানে মানুষের উপকার হয় সেখানেই সুখ শান্তি থাকে। এই হাট আমাদের গ্রামের জন্য সৃষ্টিকর্তার দান, সৃষ্টিকর্তার দান এই হাট। গ্রামের মানুষ বুঝতে পারল, একসাথে থেকে উপকার করলে, ধনী গরিব সবাই মিলে ভাগাভাগি করলে সেখানেই শান্তি আর সুখ আসে। নতুন হাট গায়ের মানুষের মনে সুখ আর শান্তি বয়ে আনলো। পিঠাগুলো বানিয়ে তাড়াতাড়ি কুমড়োর বড়ি রোদে দিতে হবে। আনিস বাড়ির তরকারি খুব ভালোবাসে। আরে, রানু ভাবি তো এখনো ডালগুলো দিয়ে গেল না। যাই, একবার খোঁজ নিয়ে আসি। মা, আরে আনিস, তুই চলে এসেছিস বাবা? আমি তো ভাবলাম তোর আসতে আরো দেরি হবে। হ্যাঁ মা, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই ভাবলাম আর দেরি না করে চলে আসি। সাথে কে বাবা? এ তোমার বৌমা, বুঝলে মা? ওর নাম টিয়া, আমার স্ত্রী। স্ত্রী মানে? তুই বিয়ে করেছিস? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস বাবা? টিয়ার মা নেই, আর টিয়ার বাবা খুব অসুস্থ ছিলেন মা। ওনার অবর্তমানে টিয়াকে দেখার কেউ নেই, তাই আমি ভাবলাম টিয়াকে বিয়ে করে ফেলি। তাই আমি টিয়াকে বিয়ে করেছি মা, তোমাকে জানানোর সময় পাইনি। আমাদের বিয়ের পরপরই টিয়ার বাবা মারা যায়। যা ইচ্ছে হোক, তাই বলে তুই না বলে বিয়ে করে ফেলবি? চিনি না জানি না, অজানা অপরিচিত এক মেয়ে কোথা থেকে এনে বলছিস তোমার বৌমা? আমি ছাড়া টিয়ার আর কেউ নেই মা, আরো খুব ভালো মেয়ে। জাত বংশ বাদই দিলাম, চেহারাও তো দেখতে পারছি না। এত বড় একটা ঘোমটা দিয়ে রেখেছে সে। আয় মেয়ে, ঘোমটাটা সরাও তো, দেখি তোমার মুখটা। হে কি, এই যে দেখছি কালো মেয়ে। আনিস, তুই এ কাকে বিয়ে করে আনলি? মা, কালো সাদা যাই হোক, টিয়া আমার স্ত্রী। আমি ওকে পছন্দ করেই বিয়ে করেছি। আর মা, আমি গায়ের রং দেখে বিয়ে করিনি, আমি বিয়ে করেছি টিয়ার মন দেখে। টিয়া খুব ভালো মেয়ে। হায় 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 হায়, হে আমার কি সর্বনাশ হলো গো! ছেলে বিয়ে করেছে না জানিয়ে, তার উপর আবার কালো কুসকুসে বউ। হায় হায়, আমি পাড়া প্রতিবেশীকে কি করে মুখ দেখাবো? আহ মা, কি শুরু করলে? টিয়া নতুন মানুষ, কি ভাববে বলো তো? ওরে, আমার তো সর্বনাশ হয়ে গেল রে। আরে কি জ্বালা! তুমি এভাবে বসে বসে কাঁদতে থাকবে নাকি? করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। টিয়া, ঘরে চলো তো, ঘরে চলো। মাঝে কান্না করছেন, এভাবে ফেলে চলে যাব? আচ্ছা, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো,
আমি ভেতরে গেলাম। মা, ও মা, আপনি কাঁদবেন না মা। হতভাগী, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আমাকে ছুবি না তুই। সবার জন্য গরম গরম বেগুন ভাজা আর ফুলকো লুচি করব, খেলেই ভালো লাগবে। হায় হায় রে, আমার সব বেগুন কেটে নষ্ট করে ফেললো রে। আই হতভাগী, তোকে রান্নাঘরে আসতে কে বলেছে? মা, আমি ভাবলাম আপনি বিশ্রাম করুন, আজ না হয় আমি নাস্তা বানাই। লুচি আর বেগুন ভাজা করব ভেবেছিলাম, তাই বেগুনগুলো কাটছিলাম। তোকে এত কিছু ভাবতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তোকে বেগুন ভাজতে? তুই কি করে ভাবলি যে আমি তোর হাতে বানানো নাস্তা খাবো? তা বেরো, বেরো আমার রান্নাঘর থেকে, হতভাগী কালো পেতনি কোথাকার। মা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি এসব কি করছো? এই হতভাগী আমার রান্নাঘরে কেন ঢুকেছে? ও যেন আর কখনো আমার রান্নাঘরে না ঢুকে। ওর মতো অলক্ষী কালো পেতনির হাতের রান্না আমি কখনোই খাবো না। রান্না না খাও মা, কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করছো কেন? তাহলে করবোটা কি শুনি? বাড়িতে অলক্ষী এনে তুলেছিস, আমার ঘর সংসার সব ধ্বংস হয়ে যাবে এখন। কি সব বাজে বকছো? টিয়া অলক্ষী হতে যাবে কেন? ভুলে যেও না মা, টিয়া একজন মানুষ। ও তোমার কথায় মনে কষ্ট পাচ্ছে, বুঝলে তুমি? হ্যাঁ, এখন তো তোর বউয়ের কষ্টই চোখে পড়বে, মায়ের কষ্ট তো আর চোখে পড়বে না। ওরে, হে কি ডাইনি ঘরে এলো রে! তুমি কিছু মনে করো না টিয়া, মা মিছেই রাগারাগি করছেন। একদিন দেখো, তিনি ঠিকই তার ভুল বুঝতে পারবে, বুঝলে? না গো, আমি কিচ্ছুটি মনে করিনি। মা সন্তানের উপর রাগ করতেই পারেন, আর আমরা তো কাজটা ঠিকও করিনি। মাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। মায়ের তো রাগ হওয়াটাই স্বাভাবিক নাকি? তা তুমি ঠিকই বলেছ, মায়ের রাগ করাই স্বাভাবিক। যাই হোক, তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, অনেকদিন থেকে দেখছি তুই কাজে যাচ্ছিস না, কোনো সমস্যা হয়েছে নাকি বাবা? না, কোনো সমস্যা হয়নি মা। আমি ভাবছি কাজটা ছেড়ে দেব। কাজ ছেড়ে দিবি মানে? তুই কাজ ছেড়ে দিলে চলবো কি করে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি এখানেই কিছু একটা করে নেব। ভাবছি আমাদের যে জমি জমা আছে সেখানে ফসল চাষ শুরু করব, কি বলো? বাবারে, তুই চাষবাসের কিছু বুঝিস? আর কি চাষ করবি? একটু সময় দাও মা, একটু ভেবে দেখি, খোঁজ খবর নিয়ে দেখি কি ধরনের ফসল চাষ করা যায়। এসব ফসল চাষ করা খুবই কঠিন কাজ রে বাবা, এসব তোর কাজ নয়। ইচ্ছা থাকলে তো কোনো কাজই কঠিন হয় না মা, আমি ঠিকই চাষের কাজ করতে পারবো। বুঝেছি, আমি ঠিক বুঝেছি। এসব কার বুদ্ধিতে করছিস? ওই অলক্ষীটা, ওই ডাইনিটাই তোকে এসব বুদ্ধি দিয়েছে, তাই না? কি সব যে বলো না মা, টিয়া কেন আমাকে এসব বলতে যাবে? আমি ভেবেছি এখানে কাজ করলে আমি তোমাদের সাথেই থাকতে পারবো, আর আমার অন্য গ্রামে কাজ করতে যাওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব বুঝতে পেরেছি। তুই ভয় পাচ্ছিস ওই কাজে গেলে আমি তোর বইয়ের ওপর অত্যাচার করব, তাই না? এই জন্যই তুই কাজটা ছেড়ে দিচ্ছিস। মা, আমি ওসব কিছুই ভাবিনি, আমি শুধু তোমাদের সাথে থাকার জন্য কাজটা ছেড়ে দিয়েছি। আমি সব বুঝি রে, সব বুঝি। এই অলক্ষী ডাইনিটা সংসারে আসার পর থেকে যত অমঙ্গল নেমে এলো। মা, এ ধরনের কথাগুলো সব সময় ভালো লাগে না। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে! শুনলাম আপনি নাকি জমিদার বাড়ির কাজটা ছেড়ে দিতে চাচ্ছেন। তুমি কি করে জানলে? আপনি কাজ ছেড়ে দেবেন না? মা খুব কাঁদছিল,
আর বারবার আমাকেই দোষ দিচ্ছিল। আমি সব শুনেছি। এই মাকে নিয়ে আর পারা গেল না, সব সময় শুধু আজে বাজে কথা বলবে। মাকে দোষ দিচ্ছেন কেন? সন্তানের জন্যই তো মায়ের সব চিন্তা হয়। তা এখন কি করবেন ভেবেছেন কিছু? আমাদের কিছু জমি জমা আছে, ভাবছি সেগুলোতে চাষবাস শুরু করব। কেমন হয় বলো তো? খুবই ভালো হয়। আপনি ফসলের কাজ শুরু করলে আপনাকে আমিও সাহায্য করতে পারবো। আর আপনি তো জানেনই আমার বাবা একজন কৃষক ছিলেন। আমি জমিতে ফসল চাষ করার কথা ভাবছি। তোমার কি মনে হয় কোন ধরনের ফসল চাষ করলে ভালো হবে বলো তো? আমার মনে হয় সারা বছর কাজে লাগে এমন কোনো ফসল চাষ করলেই ভালো হবে, যেমন আলু। আলু? হ্যাঁ, আলু চাষের বুদ্ধিটা তো ভালোই হয়েছে। আমি আলু ভালো ফলনের জন্য খুব চমৎকার একটা সার আপনাকে তৈরি করে দেব। দেখবেন আপনি খুব চমৎকার ফলন পাবেন। তুমি সার তৈরি করতে পারো? হ্যাঁ, বাবার কাছ থেকেই শিখেছি। বাবা হাতের কাছে বিভিন্ন উপাদান দিয়ে অনেক ভালো সার বানাতে পারতেন। আচ্ছা, তাহলে তাহলে তো খুব ভালোই হয়। আমি তাহলে আলু চাষের জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আর সার বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সবকিছু জোগাড় করছি। আচ্ছা ঠিক আছে টিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতখানি সাহস দেওয়ার জন্য। আরে না না, ধন্যবাদ দিচ্ছেন কেন? আপনি এখানে কাজ করবেন, আমাদের সাথে থাকবেন, আর তার চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কি হতে পারে? আলু চাষ? ওই ডাইনিটাই বুদ্ধিটা দিয়েছে, তাই না? আমিও দেখবো এই আলু চাষ কি করে হয়। আমি বেঁচে থাকতেই অলক্ষী ডাইনিটাকে আমার সংসারটাকে কবজা করতে দেব না। এই খোসাগুলো সার বানাতে কাজে আসবে। মা দেখার আগেই সব খোসাগুলো সরিয়ে ফেলি। মা আবার আমাকে রান্নাঘরে দেখতে পেলে খুব রেগে যাবে। বৌমা, আপনি? কি করছোটা কি? মা, মানে সবজির খোসা দিয়ে কি করবে? না, মানে আমি আলু চাষের জন্য ভালো একটা সার তৈরি করতে পারি, আর সেই সার বানানোর জন্য সবজির খোসার দরকার ছিল। আমি অল্পই নিয়েছি মা। তোমার আলু চাষের সারের জন্য আর কি কি উপাদান প্রয়োজন? তেমন কিছু না মা, কিছু ভেষজ লতা পাতা, সবজির খোসা, মাছের আঁশ কাটা, আর নদীতে জন্মানো কিছু শ্যাওলা আর কচুরি পানা প্রয়োজন। আর আচ্ছা, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। চলো আমরা সবকিছু একসাথে জোগাড় করব। আমি তোমাকে সার বানাতে সাহায্য করব। মা, আপনি আপনি যাবেন আমার সাথে? আপনি আমাকে সার বানাতে সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। চলো আমি তোমাকে সব জোগাড় করতে সাহায্য করি। কি ব্যাপারটা কি? আজ মা এত ভালো ব্যবহার করছেন, আবার আমাকে বৌমা বলেও ডাকছেন। আমি মনে হয় বেশি ভাবছি। মা হয়তো সত্যি আমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছেন। আজ তাহলে সত্যি আমার অনেক আনন্দের দিন। মা, সারের জন্য কিছু জিনিসপত্র আনার জন্য নদীর পাড়ে যাওয়া প্রয়োজন। আপনি কি যাবেন আমার সাথে? বাহ, এই ডাইনিটাকে তাড়ানোর তো সুযোগই খুঁজছিলাম, কিন্তু সুযোগ যে এত তাড়াতাড়ি চলে আসবে সেইটা তো ভাবিনি। হ্যাঁ, অবশ্যই যাব। তা চলো তাহলে। মা, এই নদীর তীর থেকেই শ্যাওলা তোলা যাবে। আরে বাহ, এটা কি? বাহ, কি সুন্দর তো! আমি এই গাছটাই তো খুঁজছিলাম। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। অলক্ষণে যায়নি, যা দূর হ মা। যাক, অলক্ষণে ডাইনিটাকে দূর করতে পারলাম। এখন আমার সংসারটা বেঁচে যাবে। যাই, বাড়ি ফিরে যাই। আনিসকে যেভাবেই হোক বিশ্বাস করাতে হবে যে ডাইনিটা পা পিছলে নদীতে পড়ে গেছে।
কি গো মা, বাড়িঘর ফাঁকা রেখে কোথায় গিয়েছিলে? বাবারে, টিয়া আর নেই রে বাবা। আমি টিয়ার সাথে নদীর পাড়ে গিয়েছিলাম আলু সারের জন্য, তার নাকি সব নদীর শ্যাওলা লাগবে, তাই টিয়া নদীতে পা পিছলে পড়ে গেছে। এ কি বলছো মা? আমার টিয়া? টিয়া? টিয়া নদীর স্রোতে ভেসে গেছে রে বাবা। আমি কত করে বললাম নদীর এত কাছে যেও না, মেয়েটা আমার কোনো কথাই শুনলো না। আমার টিয়া? আমার টিয়া মরে গেছে? আমি বিশ্বাস করি না, না, আমি বিশ্বাস করি না। আমার ছেলেটা কাঁদছে, কিন্তু কিচ্ছু করার নেই। আপত্ত বিদায় করতে পেরেছি, সেটাই যথেষ্ট। আমার ছেলেকে আমি সুন্দর মেয়ের সাথে আবার বিয়ে দেব, ওর সব দুঃখ দূর হয়ে যাবে। আমি আমি কোথায়? আরে, এটা তো সেই গাছটা। আমি আবার এখানে কি করে এলাম? ও, আরে, আমি কি দেখছি? আমি তো দেখছি ফর্সা হয়ে গেছি, আর আমার সারা গায়ে সোনালি আভা। কি করে হলো এসব? কে গো সুন্দরী কন্যা, তুমি এই ঋষি গাছের কাছে কি করছো? পথ হারিয়েছ? ঋষি গাছ? হ্যাঁ, অনেক কাল আগে এখানে ঋষি বাবা ধ্যান করতেন। এক সকালে ঋষি বাবাকে আর দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে এই সোনালী গাছটাকে দেখা যায়। অনেকে বলেন এই ঋষি বাবা এই সোনালী গাছে রূপান্তরিত হয়েছে। তা মা, তুমি কোথায় যাবে? আমি 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 এখনো জানি না কোথায় যাব। সে কি মা, তুমি কোথায় যাবে জানো না? একটা জায়গা আমি চিনি, আমি সেখানেই যাব। জলদি যাও মা, সন্ধে হয়ে যাবে। তোমার মতো এত সুন্দর মেয়ে সন্ধে পর্যন্ত বাইরে থাকা ঠিক নয়, বিপদে পড়বে। কিরে বাবা, তুই সারাদিন মন খারাপ করে থাকিস, আমার একটুও ভাল লাগে না। একটু বাইরে থেকে ঘুরে আসলেও তো পারিস। আমার কোথাও যেতে ইচ্ছে করে না মা। এমন করলে কি আর হবে বল? যে যাওয়ার তো সে চলেই গেছে, কিন্তু তার চিন্তায় যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে কি চলবে? যা বাবা, একটু বাইরে থেকে ঘুরে আয়। ছেলেটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, যে করে হোক ছেলেটাকে একটা বিয়ে দিতেই হবে। অনেক সুন্দর মেয়ে দেখে এবার আমার ছেলের বিয়ে দেব, কিন্তু এমন সুন্দরী মেয়ে কোথায় পাই? এ কি মানুষ নাকি পরী? হ্যাঁ, এত সুন্দর মেয়ে দেখে তো মনে হচ্ছে কোনো স্বর্ণের তৈরি পুতুল। তুমি কে গো মা? আমি আমি সোনালি। আমি এই গ্রামে কিভাবে চলে এসেছি আমার কিছুই মনে পড়ছে না। কি সুন্দর মেয়ে গো, এমন সুন্দর চেহারা আর এমন সুন্দর গায়ের রং। আগের কিছুই যখন মনে পড়ছে না, তখন এই মেয়েকে আমার ছেলের বউ করে এখানে রেখে দেব। মা, তুমি এসো, ভেতরে এসো, এটা তোমার নিজের বাড়ি মনে করো। মা, আমি এই পিঠা বানিয়েছি। অসাধারণ হয়েছে মা, অসাধারণ। এই পিঠা আনিসকে দিয়ে এসো, ও খুব খুশি হবে। আচ্ছা, ঠিক আছে মা। আরে, এই পিঠাটা তো টিয়া বানাতো, একদম সেই স্বাদ। মা,
যেই মেয়েটা পিঠা দিয়ে গেল, ও কে? ওর নাম সোনালি। ওর আগের কথা কিছুই মনে পড়ছে না, পথ ভুলে এই বাড়িতে এসেছে। পিঠাটা সোনালিই বানিয়েছে। ও আচ্ছা। মেয়েটা দেখতে খুব সুন্দর না রে বাবা? হ্যাঁ, সুন্দর। ওকে সত্যিই তুই বিয়ে করবি? আমার অনেক দিনের ইচ্ছে, এমন একটা সুন্দর মেয়ের সাথে তোর বিয়ে দেব। গা দিয়ে কেমন স্বর্ণের আভা ঠিকরে বেরোচ্ছে, দেখেছিস? ও হবে আমাদের সোনালি বউ। পাগল হয়েছ মা? আমি টিয়াকে কোনোদিন ভুলতে পারবো না, আর কোনোদিন অন্য কাউকে বিয়েও করতে পারবো না। যে যতই সুন্দরী হোক না কেন, কিছুতেই সম্ভব না। এত চেষ্টা করছি, ছেলেটা তো টিয়ার কথা ভুলতেই পারছে না। আসলে আমি ভুলই করেছি। কালো কিংবা ফর্সা হোক, আমার ছেলেটা টিয়াকেই আসলে ভালোবাসতো। টিয়ার সাথে আমি অন্যায় করেছি। এখন এখন আমার ছেলেটাই কষ্ট পাচ্ছে। বাবা, তুই কোথায় যাচ্ছিস? আমি আবার জমিদার বাড়ির কাজে ফিরে যাচ্ছি মা। কিন্তু তুই তো বলেছিলি জমিদার বাড়ির কাছে আর কখনো যাবি না। টিয়া নেই, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না মা। আমি কাজে ফিরে যেতে চাই। আগের মতো মনে হয় এ বাড়িতে আর আসা হবে না, খুব কম আসবে এখন থেকে। না রে বাবা, চাস নে তুই। তুই চলে গেলে যে আমি একা হয়ে যাব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক বড় অন্যায় করেছি রে বাবা। এখন আর এসব বলে কোনো লাভ নেই মা। এ বাড়িতে টিয়ার স্মৃতি আমাকে কাঁদায়। আমি আর এখানে থাকতে চাই না। না বাবা, চাস নে, তুই চাস নে বাবা। আপনি চলে যাচ্ছেন? একটু দাঁড়ান, এই সারটার সাথে নিয়ে যান। এটা এটা কিসের সার? আলু চাষের সার। এতে সবজির খোসা, বিভিন্ন ভেষজ লতা পাতা, মাছের আঁশ কাটা মেশানো হয়েছে। আর মেশানো হয়েছে একটা বিশেষ ফুলের কুঁড়ি। সোনালি ফুলের কুঁড়ি? কিন্তু আপনি আপনি এসব জানলেন কি করে? আপনি আমাকে এখনো চিনতে পারেননি? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন, দেখুন তো চিনতে পারেন কিনা। আপনি আপনি আরে তুমি তো টিয়া। এই তো চিনতে পেরেছেন। মা, ও মা, দেখো মা, আমার টিয়া ফিরে এসেছে। মা, আমার টিয়া ফিরে এসেছে। আরে তাই তো, এটা তো সত্যি টিয়া। সৃষ্টিকর্তার এ কি দিলা। আমি ফিরে এসেছি মা, নতুন রূপে আমি ফিরে এসেছি। তুমি যে রূপে যে রঙেই আসো না কেন, কালো কিংবা ফর্সা, তুমি সব সময়ই আমার টিয়া হয়ে থাকবে। আমার ভুল হয়ে গেছে মা, তোমার সাথে এত বড় অন্যায় করা আমার উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও। বাবারে, তুই আমায় ক্ষমা করে দে। সত্যিকারের ভালোবাসার শক্তি আমি বুঝতে পারিনি। অন্যায়? কিসের অন্যায়? আর মা, তুমি কিসের জন্য ক্ষমা চাইছো? আমি সব বলবো, তবে আগে আপনি আমাকে কথা দিন যে আপনি মাকে ক্ষমা করে দেবেন, আর আগে সব কিছু ভুলে যাবেন। তুমি ফিরে এসেছো, আমার আর কিচ্ছুটি চাই না। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমার জানারও প্রয়োজন নেই। মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। চলো মা, ভেতরে চলো। আমি আজই আমার নতুন বউকে বধূ বরণ করব। তোমার মেয়ের জন্য কতদিন এই বিয়ে শাদীর নাটক চলবে? হ্যাঁ, একের পর এক সম্বন্ধ আসে আর যায়, কিছুই টেকে না। জানো তো এর কারণ কি? কি কইবার চাও তুমি? মাইয়া তো আমার মন্দ না। কি আছে তার চেহারায় যে এমনটা হইতাছে? তুমি দেখছো না ওর মুখের সেই মলিন ভাবটা? আর গায়ের রং তো এমন যে ছেলেপক্ষের কারো কাছে মুখ দেখানোর যোগ্যই না। আমি বারবার বলেছিলাম একটু যত্ন নিতে বলো, একটু যত্ন নিতে বলো, কিন্তু তুমি তো সব সময় ওর পক্ষ নাও। চেহারা দিয়া কি মানুষ মাপা হয়নি? মাইয়া আমার লক্ষ্মী, শিক্ষিত, আদব কায়দায় পারদর্শী। ওরে ছোট করার অধিকার তোমার নাই। তোমার কথায় যদি কিছু হতো তবে এতগুলো সম্বন্ধ ভেঙে যেত না। আজকাল চেহারাই সব, মেনে নাও। আর এমন চলতে থাকলে দেখো, মাইয়াটা আমার অহংকার,
আমি ওরা কখনই তোমার মতো করে দেই না। মানুষ চেয়ারের জন্য না, গুণের লেগা বড় হয়। আর ওর যোগ্যতার মতো একদিন ঠিকই একজনকে পাইব। তোমার এই কথায় পেট ভরুক, কিন্তু মনে রেখো এইভাবে বসে থাকলে বয়স পেরিয়ে যাবে, তখন শুধু আফসোস করতে হবে। এত ফিস ফাস কি নিয়ে হচ্ছে? কে যেন আমার নাতির নামে কথা বলছিল, তাই না? না না মা, এমন কিছু নয়। আমি আর উনি তো শুধু সম্বন্ধের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। সম্বন্ধ? তা তো ভালো কথা, কিন্তু কানে এলো যে মেয়ের চেহারা নিয়ে কথা হচ্ছে। সত্যি বলো তো, আমার জুলিকে নিয়ে কি বলছিলে? কিছু না মা, ওর মায়ে শুধু কইতাছিল যে বারবার সম্বন্ধ বাইঙ্গা যাইতাছে, তা একটু চিন্তায় আছে নাকি। চিন্তা? তোমার চিন্তা তো ঠিক বুঝতে পারছি। তুমি কি বলতে চাও? জুলির চেহারা ভালো নয়, তার জন্য সম্বন্ধ ভেঙে যাচ্ছে? না মা, আমি তো শুধু বলছিলাম আজকাল ছেলেপক্ষ দেখতে চায় চেহারা কেমন, এটা তো বাস্তবতা। আমি মিথ্যে তো বলিনি। শোনো বৌমা, আমার নাতির চেহারা কি খারাপ? ওর মতো মায়াবতী মেয়েকে চেহারার জন্য ছোট করার সাহস করো না। চেহারা কোনোদিন মানুষ মাপার মাপকাঠি ছিল না, আর হবেও না। হ, ঠিকই কইছো মা। জুলি আমগোর গর্ব, ওর গুণ, শিক্ষা সবকিছুতে হয় সেরা। কেউ তারে ছোট করে দেখার চেষ্টা করলে আমি কিন্তু এটা বরদাস্ত করুম না। আমি তো শুধু বাস্তবের কথা বলছিলাম, ওর ভালো চেয়েই বলেছিলাম, কিন্তু হয়তো কথাটা ভুলভাবে বোঝা গেছে। বাস্তব যদি এই হয়, তবে সেটা বদলানোর সময় এসেছে। আর হ্যাঁ, আমার নাতির ভবিষ্যৎ নিয়ে কথা বলার আগে একবার ভেবে নিও। জুলি তার যোগ্য সম্মান পাবে ঠিক সময়ে। এই বলে দাদি ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে জুলি দরজার পাশে দাঁড়িয়ে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জুলি, তুই এখানে কাঁদছিস কেন মা? দাদি, আমি সব শুনেছি। আমার জন্য বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। চেহারার জন্য সবাই আমাকে অপছন্দ করে। আমি কি সত্যি এত খারাপ? ধুর, এসব কারো কথা শুনেছিস মা? তুই জানিস মানুষকে চেহারায় নয়, তার মন আর গুণে বিচার করা উচিত। আর তুই তো আমার লক্ষ্মী মেয়ে, তোর মতো ভালো মেয়ে পাওয়া আজকাল বিরল। কিন্তু দাদি, সবাই কেন শুধু চেহারা নিয়েই কথা বলে? এটা কি এতটা গুরুত্বপূর্ণ? দেখ মা, দুনিয়ায় অনেক মানুষ আছে যারা বাইরের রূপ দেখে বিচার করে, কিন্তু ওরা বোঝে না আসল সৌন্দর্য ভেতরে থাকে। তোর মনের যে রূপ আর গুণ আছে, সেটা একদিন সবাই দেখবে। আর তোর জন্য যে যোগ্য, সে ঠিকই আসবে। তুমি কি সত্যি এটা মনে করো দাদি? আমি জানি মা, তোকে যারা বুঝবে না তারা তোকে পাওয়ার যোগ্যই নয়। আর মনে রাখিস, তোকে ছোট করতে যারা চেষ্টা করবে তারা নিজেরাই আসলে ছোট। তুই কারোর কথায় ভেঙে পড়বি না। তুই আমার সাহসী মেয়ে, তাই তো? তোমার কথা শুনে ভালো লাগছে। আমি চেষ্টা করব নিজেকে নিয়ে আর মন খারাপ না করতে। এই তো আমার মেয়ে, মনে রাখিস আমি সব সময় তোর পাশে আছি। যা কিছু হোক, তুই কখনো একা নোস। আর হ্যাঁ, নিজের মনের মতো কিছু করতে চাইলে আমাকে বলিস, আমি তোর পাশে আছি। আর দাদির এই কথা শুনে সে কিছুটা শান্ত হয় আর ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করে। কাজ করতে করতে সে যখন দেয়ালের দিকে তাকায়, তখন সে দেখে আয়নাটা আর নেই। খানিকটা অবাক হয়ে সৎমায়ের কাছে যায়। মা, দেয়ালের আয়নাটা কোথায় গেল? আমি যে খুঁজে পাচ্ছি না। মা, ওটা নিয়ে আমি আমার ঘরে যাচ্ছি।
আমার ঘরের আয়নাটা নষ্ট হয়ে গেছে, তাই ওখানে রেখেছিলাম। কিন্তু মা, সেটা তো আমার ঘরের আয়না ছিল, আমি প্রতিদিন সেটাতে মুখ দেখি। তুমি আমাকে কিছু না বলে নিয়ে গেলে কেন? তোমার চেহারা এমনিতেও দেখার কিছু নেই জুলি। আয়না না থাকলে কি হবে? কাজের দিকে মন দাও। আয়নার দরকার কি? আমি বলছি তো, পরে ঠিক হয়ে গেলে ফেরত দিয়ে দেব। তুমি কি সত্যি মনে করো আমার চেহারা এতটাই খারাপ যে আয়নার দরকার নেই? এসব আবেগ দেখানোর দরকার নেই জুলি, বাস্তবতা বুঝে কাজ করো। আয়না থাকুক বা না থাকুক, সেটা তোমার জীবনে বড় কোনো পার্থক্য আনবে না। মা, আমার চেহারা যেমনই হোক, আয়নাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটার অভাব আমি প্রতিদিন টের পাচ্ছি। দয়া করে কি ফেরত দেবে? দেখি, সময় হলে দিয়ে দেব। এখন গিয়ে নিজের কাজে মন দাও, আর এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। জুলি চুপচাপ মাথা নিচু করে থাকে আর মনে মনে নিজেকে সাহস জোগাতে থাকে। এর মধ্যে তার দাদি এসে হাজির হয়। এই, কি হচ্ছে এখানে? আমার নাতিকে আবার কি বলছো তুমি বৌমা? কিছু না মা, আমি তো শুধু বলছিলাম এই আয়নার জন্য এত চিন্তা করার দরকার নেই, ওর কাজে মন দেওয়া উচিত। ওর কাজে মন দেওয়ার আগে সেই উপদেশ নিজের কতটুকু সেটা ঠিক করো। তুমি ওর আত্মসম্মান নিয়ে কেন খেলছো? তোমার কথাই শুনছি, চেহারা ছাড়া মানুষ কিছু নয়। কে বলেছে তোমাকে এই কথা? মা, আমি তো শুধু বাস্তব কথা বলছিলাম। ওর আয়নায় এত দরকার কি? চেহারার জন্য এত আবেগ দেখানো তো ঠিক নয়। তুমি যেটাকে চেহারা বলে অবহেলা করছো, সেটা হলো ওর নিজের পরিচয়, নিজের আত্মবিশ্বাস। আয়নাটা শুধু ওর নিজের মুখ দেখার জন্য নয়, ওর নিজের প্রতিচ্ছবি দেখার জন্য দরকার। তুমি সেটা কেড়ে নিয়ে কি চেয়েছিলে? ও নিজের প্রতিচ্ছবিটাও না দেখতে পায়। মা, আপনি সবকিছুর মধ্যে এত বড় বিষয় বানাচ্ছেন কেন? আমি তো শুধু শুধু কি শুধু ওকে ছোট করার চেষ্টা করছিলে? শোনো বৌমা, আমার নাতি জুলি যতটা সুন্দর, তার মন আর চরিত্র দিয়ে ততটাই শক্তিশালী। তোমার এই কথায় ওকে ভাঙা যাবে না। আর একবার ওকে অপমান করার চেষ্টা করলে আমি কিন্তু চুপ করে থাকবো না। মা, আমি তোর ভালো চেয়ে বলছিলাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইছি আমি। ক্ষমা চাইলে শুধু হবে না, কাজের মধ্যে দেখাও তুমি সত্যি ওর ভালো চাও। আয়নাটা যেখানে ছিল সেখানে ফেরত রাখো, আর মনে রেখো ওর আত্মসম্মান নষ্ট করার অধিকার তোমার নেই। তুই চিন্তা করিস না মা, তোকে কষ্ট দিতে কেউ যদি কিছু করে, আমি সব সময় তোর পাশে আছি। আয়নাটা আবার জায়গায় ফিরে আসবে, তুই নিজের ওপর বিশ্বাস রাখবি। এসব কথা শেষ করে দাদি জুলিকে বাজার থেকে আরেকটা আয়না কিনে আনার জন্য বলে। জুলি তখনই তার সৎ মায়ের থেকে টাকা নিয়ে বাজারে যায়। তখনই একটা ক্ষুধার্ত বৃদ্ধ তার কাছ থেকে খাবার চেয়ে বসে। মা, একটু দাঁড়াও, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। এই যদি সম্ভব হয় একটু খাবারের ব্যবস্থা করে দাও না মা। ভগবান তোমার মঙ্গল করবেন। আমি কিছু সাহায্য করতে পারি? আপনি কিছু খেতে পাননি? কতক্ষণ হলো কিছু খাননি? সকাল থেকে কিছুই মুখে দিইনি মা, শরীর তো আর চলতে চাচ্ছে না। ভিক্ষে চাইতেও লজ্জা লাগে, কিন্তু পেটের জ্বালা তো আর যে সইতে পারছি না মা। আপনার জন্য কিছু খাবার আনলে চলবে, তাই না? খুব চলবে মা, ভগবান তোমায় অনেক আশীর্বাদ দেবেন। জুলি আশেপাশে খুঁজতে থাকে যদি কিছু ব্যবস্থা করা যায়। অবশেষে নিজের মধ্যে সাহস সঞ্চার করে আয়নার টাকায় বৃদ্ধের জন্য খাবার কিনে আনে। দাদু, এটা খান। আয়নার জন্য টাকাটা আমার খুব দরকার ছিল ঠিকই, কিন্তু আপনার ক্ষুধা সহ্য করতে আমার পারিনি। মা, তোমার মতো মনুষ্যত্ববান কেউ হতে পারে আমি সেটা ভাবিনি। তোমার এই কাজের জন্য ভগবান তোমার সব সুখ দেবেন। এই বলে বৃদ্ধ চলে যায়। জুলিও বাজারের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ তার একটা কাবাড়িওয়ালার সঙ্গে দেখা হয়। সেই কাবাড়িওয়ালার ভ্যানে একটা পুরাতন আয়না দেখতে পায়। কাকু, এই আয়নাটা বিক্রি করছেন? হ্যাঁ মা,
এই সব কিছু বিক্রি করি। আয়নাটা কিনতে চাও নাকি? তবে বলে রাখি, এটা কিন্তু একটু পুরনো। পুরনো হলে কি হবে, ঠিকঠাক তো আছে। কম দাম চাইছেন কেন? তোমার জন্য 50টা টাকা নেব মা। এই নতুন আয়না তো অনেক দামি হবে, এটা নিলেই ভালো করবে। 50 টাকা? এত কম দামে দিচ্ছেন? পুরনো জিনিসের দাম তো পুরনো জিনিস তো দাম বেশি চাই না মা। এই তোমার কাজে লাগবে ভেবে বললাম। ঠিক আছে কাকু, আমি এটা নিচ্ছি। নাও মা নাও, এই সাবধানে নিও। এই পুরনো হলেও কিন্তু খুব সুন্দর আয়না, ভালো করে যত্ন নিও কিন্তু। ধন্যবাদ কাকু, এটা আমার খুব কাজে আসবে। আপনি ভালো থাকুন। জুলি আয়নাটা নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করে। পরের দিন নতুন ফ্রেম লাগিয়ে তার ঘরের দেয়ালে লাগিয়ে দেয়। দুপুরের গোসল করে সে যখন আয়নার সামনে আসে তখন সে দেখে আয়নার মধ্য থেকে একটা আলোক রশ্মি বের হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তার মুখের সব কালো দাগ দূর হয়ে যায়। আর আয়নার মধ্য থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। তুমি অবাক হয়েছ, তাই না জুলি? কে কথা বলছে? এটা কি? এই আয়না? হ্যাঁ, আমি এই আয়না। আমি কোনো সাধারণ আয়না নই, জাদুর আয়না। এটা কি সম্ভব? তুমি কিভাবে আমার মুখের দাগগুলো দূর করলে? আমি একটি জাদুর আয়না। আমি সেই সব মানুষকে সাহায্য করি যারা অন্তরে সুন্দর এবং হৃদয়ে সাহসী। তুমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলে, কিন্তু তুমি তবুও সবকিছু সহ্য করেছো। তাই আমি তোমার সৌন্দর্যকে ফিরিয়ে দিয়েছি, যা তোমার প্রাপ্য ছিল। তাহলে তুমি জানো আমার সব কথা? আমি জানি তুমি কিভাবে সৎ মায়ের কথায় কষ্ট পাও। জানি তুমি বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে নিজের স্বার্থ ত্যাগ করেছো। আর জানি তুমি কতটা ভালো মনের মানুষ। এই কারণে আমি তোমাকে এই উপহার দিয়েছি। তুমি কি সত্যি আমার পাশে থাকবে? আমি কি তোমার সাহায্য পেতে পারি? তুমি যদি সৎ পথে চলতে থাকো, তোমার অন্তরে ভালোবাসা আর দয়া বজায় রাখো, তবে আমি সব সময় তোমার পাশে থাকবো। তোমার প্রতিচ্ছবিতে তোমার গুণাবলী দেখাবে এবং তোমার আত্মবিশ্বাস বাড়াবে। তোমার এই উপহারের জন্য ধন্যবাদ। আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো সৎ পথ ছেড়ে যাব না। তোমার সাহস এবং ভালো মনের জন্য তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে জুলি। এখন থেকে তোমার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, তোমার আত্মবিশ্বাসে হবে তোমার শক্তি। সেই সব কথা শোনার পর তার দাদিকে ডাকতে থাকে। আর দাদি আসলে, দাদি দাদি তাড়াতাড়ি আসো, আমাকে দেখো। কি হয়েছে মা? এত চিৎকার করছিস কেন? সব ঠিক আছে তো? দাদি দেখো, আমার মুখে সব দাগ চলে গেছে। এটা কিভাবে হলো জানো? আরে মা, সত্যি তো, তোর মুখ এত উজ্জ্বল দেখাচ্ছে। এটা কিভাবে হলো? তুই কিছু করেছিস নাকি? না দাদি, এটা সব ওই আয়নার জন্য। দাদি, এই আয়নাটা একটা জাদুর আয়না। তুমি জানো এটা আমার সঙ্গে কথা বলে। জাদুর আয়না? তুই কি বলছিস মা? আয়না কথা বলে? আমি তো কখনো শুনিনি। হ্যাঁ দাদি, যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, এটা থেকে একটা আলো বেরিয়ে এলো। তারপর আমার মুখের সব দাগ চলে গেল। আর এরপর এটা আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। বলল আমি যদি সৎ আর সাহসী থাকি, তাহলে এটা সব সময় আমার পাশে থাকবে। মারে, এটা তো সত্যি আশ্চর্যের ব্যাপার। তুই যে এত ভালো মেয়ে, এটাই তোর পুরস্কার। ভগবান তোকে দেখছেন মা, তাই তো এই বিশেষ উপহার দিয়েছেন। তুমি ঠিক বলেছ দাদি, আমি সব সময় সৎ আর সাহসী থাকার চেষ্টা করব, আর কারো কথায় কষ্ট পাবো না। এই আয়নাটা আমাকে মনে করিয়ে দেবে আমি কে। তুই আমার গর্ব। তোর এই শক্তি নিয়ে তুই জীবনে অনেক বড় হ। আয়নাটা যত্ন করে রাখিস। এটা শুধু আয়না নয়, এটা তোর আত্মবিশ্বাসের প্রতীক। হ্যাঁ দাদি, এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। তার কিছুক্ষণ পর পাত্রপক্ষ জুলিকে দেখতে আসে। দেখতে এসে
পাত্রপক্ষের মা ও বাবা বলে, আহা, এই মেয়ে তো দেখতেই অপূর্ব। এমন সুন্দর শালীন আর ভদ্র মেয়ে আমি বহুদিন দেখিনি। মনে হচ্ছে আমাদের খোঁজ এখানেই শেষ। এই মেয়েকে ছাড়া কিন্তু আর কাউকে ভাবতেই পারছি না আমার ঘরের বউ হিসেবে। তাহলে তো আমরা অত্যন্ত ভাগ্যবান। আমার নাতনিটা সত্যিই খুব ভালো মেয়ে। দেখতে যেমন সুন্দর, মনটাও তেমনই ভালো। মেয়ে তো দেখতে মনের মতো। আমরা চাই সে আমাদের ঘরে লক্ষ্মী হয়ে আসুক। এখন থেকে সে আমাদের মেয়ের মতোই থাকবে। আপনারা যদি এতটাই খুশি হন তাহলে আমাদের আর কিছু বলার নেই। আমরা রাজি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু সেরে ফেলতে চাই। অবশ্যই, আমরা দ্রুত দিন ঠিক করে জানাবো। ঈশ্বর চাইলেই সব কিছু ভালোভাবে সম্পন্ন হবে। পাত্রপক্ষ খুশি মনে বিদায় নেয়। বিয়ের দিন আমার বৌমাকে যেন দেবীর মতো লাগছে। এই মেয়ে আমার পরিবারের জন্য আশীর্বাদ। তুমি সত্যি অনন্য জুলি। আমি প্রতিজ্ঞা করছি সব সময় তোমার পাশে থাকবো আমি। ধন্যবাদ। আমি আশীর্বাদ প্রাপ্ত যে এমন পরিবারে যেতে পারছি। বিয়ের মন্ত্র উচ্চারিত হয় এবং জুলি নতুন জীবনে প্রবেশ করে। সবাই খুশি মনে নবদম্পতিকে আশীর্বাদ দেয়।